নমস্কার, নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। তবে আজকে মহানগর টপে খবরে যাব, তবে তার আগে সরাসরি নিয়ে যাব আপনাদের নবান্নে রয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন শোনাবো। সেটা হলো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। I'll now request DGBSF to please say a few. বাংলার মহানগর টপে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নবান্ন থেকে তুলে ধরেছিলাম সরাসরি যে ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার বিষয়ে কথা বললেন এবং বেশ কিছু বক্তব্য, বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে যা যা নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে জমি ছাড়া থেকে শুরু করে যা যা বাংলাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়তা রয়েছে সবটাই তিনি যে করবেন এবং তার নির্দেশনা ইতিমধ্যে সরকারি আধিকারিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আজকে তিনি সকালেই গিয়েছিলেন কোথায় না উত্তরবঙ্গে, যেখানে আমরা দেখলাম উত্তরবঙ্গ থেকে একেবারে বিকেলে আসলেন দক্ষিণবঙ্গে। নবান্নতে বৈঠক এবং সীমান্ত সুরক্ষায় ছিল তার আজকের বৈঠকের মূল ইস্যু। তবে উত্তরবঙ্গে যেহেতু আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তার সফর ছিল, সেখানে তিনি কি জানালেন না, 2009 সাল থেকে পাহাড়, বিশেষ করে পাহাড় যেভাবে বিজেপিকে জায়গা করে দিয়েছে, পাহাড়ের মাটিতে বিজেপিকে জায়গা করে দিয়েছিল উত্তরবঙ্গকে ন্যায্য অধিকার, কাজ, উত্তরবঙ্গে সমস্ত কিছু পৌঁছে দেবে এবার বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফর এবং সেখানে এমনই বেশ কিছু বক্তব্য উঠে এসেছে। আমরা তো এই খবরে থাকবো, সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং খবর আজকে ঘটে গেছে দিনভর। যদি বিরোধীদের দিকে একটু তাকায়, সঙ্গে বাদ যাচ্ছে না আপনার শহর আগরতলার খবরও, সেখানেও সামনেই তো রয়েছে ভিসি ইলেকশন, ভিলেজ কাউন্সিলকে কেন্দ্র করে কতটা তৎপরতা রয়েছে, অথবা আমাদের গুয়াহাটিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, আর সেই বিধানসভা অধিবেশনের বেশ কিছু ইন্টারেস্টিং দিক কিন্তু রয়েছে। আসবো, সমস্ত খবরে আসবো। তবে চলুন শুরুতে একটু জয়দীপের কাছে চলে যাই। আমি বাদবাকি সমস্ত রিপোর্টারকে বলবো একটু আমার সাথে ফ্রেমে দিতে এবং আমি শুরুতেই একটু জয়দীপের কাছে যাব। জয়দীপ, ইতিমধ্যেই আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফর এবং উত্তরবঙ্গ যেভাবে বিজেপিকে শুরু থেকে জায়গা দিয়েছে, আজকে দক্ষিণবঙ্গে বিজেপির পদ্মফুল ফোটানোর জন্য উত্তরবঙ্গই কিন্তু অন্যতম একটা রাস্তা ছিল। জয়দীপ।
কিন্তু জয় করে নিয়েছেন। আজ তিনি যখন বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে সরাসরি দার্জিলিং মোড়ে বিজেপি দলীয় কার্যালয়ে আসছিলেন, সেই সময় রাস্তার মাঝপথে বহু জায়গায় তিনি দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া গেল একদম অন্য মেজাজে। রাস্তায় পথ চলতি মানুষদের কাছ থেকে তিনি সংবর্ধনা নেন, এমনকি একটি শিশুকেও তিনি কোলে নিয়ে তাকে আদরও করতে দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি যেখানে যেখানে যে পথেই গিয়েছেন সেখানে মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় কার্যত খুশি কিন্তু উত্তরবঙ্গের মানুষ। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে আজ কিন্তু উত্তরকন্যায় যে বৈঠক ছিল 5 জেলার জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং জেলা প্রশাসনের যে জেলা শাসক, ডিডিও, এসডিও সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর আধিকারিক তাদেরকে নিয়ে মূলত বৈঠক করেন। বৈঠকে যে বর্তমানে প্রকল্পগুলি চলছে সেই কাজ খতিয়ে দেখেন। এছাড়াও যেটা কিন্তু বারবার বিজেপি ক্ষমতা আসার আগে থেকেই বারবার বলছিল, অবৈধভাবে এই যে তোলা আদায়, এই বালির সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, এর বিরুদ্ধে কিন্তু আজকেও যেটা জানা গিয়েছে পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যাতে এদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছিলেন আমি একবার শোনাবো দর্শকদের, তারপরে আসবো আমি তোমার প্রসঙ্গে। জয় জয় শ্রীরাম। সমবেত আমার অগ্রজ, আশীর্বাদক, শুভচিন্তক, উপদেষ্টা, ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা এবং নেতৃবৃন্দ, আমি প্রথমেই যারা তিলে তিলে দলটাকে তিলোত্তমায় পাশাপাশি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নবান্নতে শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি কি বলছেন আমি সরাসরি যাব। A very long meeting to graciously preside over this momentous occasion, which is so important for all of us. I would also like to thank the team from the Border Security Force, led by the DG, who is an officer, an IPS officer of our own cadre, West Bengal, to be here with us today. I would also take this moment to thank the Chief Secretary, sir, and Advisor, sir, for their constant guidance, and my colleagues, my senior colleagues from the LNLR department, the DGP and his team, for the extreme hard work which has made possible this ceremony and this handing over today. Also, the respected members of the media, we are very happy that you could join us on this particular occasion. We are committed to continue this momentum which we have gathered to fulfill the very strong resolve of the state government and work in close coordination with BSF and with all the other stakeholders to ensure the protection of a very sensitive Indo-Bangladesh border, which is in the interest not only of our own state, but of national importance. With the permission of the Honorable Chief Minister, sir, we conclude the program, sir. Thank you, everyone. Namaskar. সরাসরি নবান্ন থেকে দেখাচ্ছিলাম যে ছবি, যেখানে ইতিমধ্যেই জমি হস্তান্তর করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গের সুরক্ষাটাই হচ্ছে মূল এবং মুদ্রা বিষয়, সেটাই আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নবান্ন থেকে মুখ্যমন্ত্রী করলেন। জয়দীপ, ঠিক তোমার কাছে যেমনটাতে আমি ছিলাম, একেবারে উত্তরবঙ্গ থেকে এসে দক্ষিণবঙ্গ, সেখানে যে বিএসএফকে জমি হস্তান্তর, সেই প্রক্রিয়া একেবারে সম্পন্ন হয়ে গেল। জয়দীপ, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে সীমান্ত সুরক্ষা, মূলত চিকেন স্নেক এলাকার যে সুরক্ষা, সেটা কিন্তু প্রধান গুরুত্ব হবে তাদের কাছে। এবং যেটা বারবার অভিযোগ উঠেছিল যে বিগত সরকারের আমলে বিএসএফ কে সীমান্তে, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তে সীমাটা কাঁটাতারের ঘেরা দেওয়ার জন্য জমি দেওয়া হচ্ছিল না, এবং বিজেপির সেই প্রতিশ্রুতি কিন্তু সরকারের যে বয়স মোটা 11 দিন, সেই 11 দিনের মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন হলো। 120 একর জমি দেওয়া হলো, যেটা মূলত ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে যেখানে কাঁটাতার সীমান্ত নেই, উন্মুক্ত সীমান্ত, সেই এলাকায় সীমান্তে দেওয়ার জন্য কিন্তু এই জমি হস্তান্তরিত করা হলো। এবং যেটা বারবার কিন্তু এর গতিতেও দেখতে পাওয়া গিয়েছে, বারবার এই চিকেন স্নেক করিডরকে নিয়ে হুমকি ওপার বাংলা থেকে এবং বিভিন্ন ভাবে কিন্তু থ্রেট থাকে, যেহেতু
এই শিলিগুড়ির যে এই করিডোর এবং চিকেন ফ্লেক করিডোর বলা হয়, এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিক থেকে। কারণ যেহেতু উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার্স বলা হয়, যেটাকে 7টি রাজ্য, তার মূল যোগাযোগের রাস্তায় কিন্তু এই শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন ফ্লেক করিডোর। ফলে এই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই 7টি রাজ্যে কিন্তু যুক্ত করে এই করিডোর। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর। ফলে এর সুরক্ষা কিন্তু বরাবরই কিন্তু বিজেপি কিন্তু যে ক্ষমতা আসা থেকে কিন্তু আগের বছর এই সুরক্ষা নিশ্চিত করা হবে, সেই কাজ কিন্তু আরো এক ধাপ এগালো, যেটা মনে করা হচ্ছে। অর্থাৎ কোন রকমের উন্মুক্ত জমি আর থাকছে না পশ্চিমবঙ্গের নিরাপত্তার ক্ষেত্রে। একদিকে যেরকম সেই বিষয়টাকে নিশ্চিত করলেন শুভেন্দু অধিকারী, ঠিক অন্যদিকে চিকেন নেক্স, যে চিকেন নেককে একেবারে গুরুত্বপূর্ণভাবে দেখা এবং সেটির নজর রাখার জন্য কেন্দ্রের সঙ্গে বিশেষ পর্যালোচনা। আমি জয়দীপ তোমাকে ধন্যবাদ জানাবো। আমি একটু এবার কলকাতাতে ফিরবো, যেখানে শঙ্খদীপ রয়েছে। শঙ্খদীপ, কলকাতাতে যদি দেখি আজকে দিনভর একের পর এক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যার মধ্যে তোমার প্রথমেই আজকে যে খবর আমরা মহানগর টপে রাখছি তা হলো সায়নী ঘোষের সঙ্গে যৌথ মালিকানাতেই কি ফ্ল্যাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু থাকছেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা দলের সাধারণ সম্পাদক, তার যে সম্পত্তি, একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ, ইতিমধ্যে কলকাতা পুরসভার নোটিশ, এবার তার যে বাড়ি সেখানে যৌথ মালিকানার একটি বিষয় সামনে আসছে। শঙ্খদীপ, কে এই সায়নী ঘোষ? শঙ্খদীপের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আসবো শঙ্খদীপের কাছে। তবে এই মুহূর্তে সায়নী ঘোষ তিনি যে ফেসবুকে তিনি পোস্ট করেছেন, আমি একটু দেখাবো সেই ছবি, যেখানে শঙ্খদীপ আমাদের সাথে তুলে ধরবে আরো বিস্তারিতভাবে। তবে সায়নী ঘোষ যে ছবিটা তুলে ধরেছেন, যে তিনি দাবি করছেন, একেবারে বড় বড় করে তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে তিনি নন বা তার এক্ষেত্রে কোনো তার কোনো রকমের কোনো কিছু নেই এক্ষেত্রে জড়িত থাকার বিষয়ে, সমস্ত ব্যাপারে তাকে যে মিথ্যা অপবাদ দিয়ে সামনে আনা হচ্ছে, এমনটাই সায়নী ঘোষ তিনি জানাচ্ছেন। কয়েকটি মেসেজ, কয়েকটি ফোন কলস তিনি পেয়েছেন যে যৌথ সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সায়নী ঘোষে। তিনি জানাচ্ছেন যে তিনি নাকি এই পুরো ঘটনার সাথে একেবারেই জড়িত নন। এখানেই তো প্রশ্ন, তাহলে কোন সায়নী ঘোষ? তাহলে কার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যৌথ মালিকানা রয়েছে? প্রশ্ন উঠে আসছে একাধিক। শঙ্খদীপ অবশ্যই তুলে ধরবে এই খবরের বিস্তারিত। তবে শুধু তাই নয়, কলকাতার বুকে আজকে দেখা গেছে যখন বিধানসভার ভেতরে তৃণমূলের একটি কর্মসূচি ছিল, সেখানে হাতে গোনা মাত্র কয়েকজন বিধায়কের উপস্থিতি, বাকি বিধায়করা কোথায় রয়েছেন, কোথায় গেলেন তারা? প্রশ্ন উঠে আসছে সেক্ষেত্রেও দাঁড়িয়ে। তবে এখানে সব থেকে বড় জোরালো বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার কাছে কলকাতা পুরসভা থেকে গেছে বেশ কয়েকটি নোটিশ, যে তার যে বাড়ি শান্তিনিকেতন এবং কালীঘাটের কিছু অংশ একেবারেই ভেঙে ফেলতে হবে, সামনের কিছু অংশ বেআইনি, বেশ কিছু নোটিশ বা নির্দেশিকায় জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি এবার তার আরেকটি বাড়ি, দমদমের একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের সাথে যৌথ মালিকানা সায়নী ঘোষ। আর এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। শঙ্খদীপের থেকে আমি এই বিষয়ে আপডেট নেব, পরবর্তীতে আমি আসবো। তবে আমি একটু চলে যাব আগরতলার খবরে। মহানগর টপে একটু আগরতলার খবর দেখাবো, যেখানে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি এবার তিপ্রামথার তরফ থেকে যেমনটা জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোনো রকম ভাবে দলে বিশেষ করে জোটে যেতে চান না। এখনো পর্যন্ত সেই প্রসঙ্গে কোনো কথা হয়নি, যদিও তারা এডিসির মতনই তারা এককভাবে লড়াই করবেন। এবং এই প্রসঙ্গে রঞ্জিত দেববর্মা তিনি কি জানিয়েছেন, আমি প্রথমেই আসবো, তারপরে যাব ভূপালের কাছে। পর্যন্ত তাদের সঙ্গে বিসি ইলেকশনে নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। মহারাজ অসুস্থ আছেন, আমরা দেখব যদি তাদের পক্ষ থেকে যদি আমাদের কাছে প্রপোজাল আসে তাহলে আমরা বসে একটু আলোচনা করব কি যায়। কিন্তু এই পর্যন্ত আমরা এককভাবে লড়াই করার জন্যই আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি আর কি। বেশ, এককভাবে লড়াইয়ের প্রস্তুতি আমরা শুনতেই পেলাম। আমি যাব ভোপাল। এই যে এডিসির পর এবার ভিসি ইলেকশন রয়েছে, সেখানে তারা এককভাবেই লড়বেন এমনটাই তারা জানাচ্ছেন এবং তারা প্রস্তুত মোটামুটি ভাবেই রয়েছেন। ত্রিপুরার খবরটা একেবারেই, কারণ তোমার এডিসির যে নির্বাচন সম্পন্ন হলো খুব বেশি দিন আগের নয়, এবং সেখানে 24টি আসনে জয়ী হয়েছে তিপ্রামথা। স্বাভাবিক কারণেই তাদের আত্মবিশ্বাস এখন একেবারে চরমে পৌঁছেছে। কিছুদিন আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন যে 30% তিনি কাজ করেছেন
100% করলে আরও বেশি সিট পেতেন। তো স্বাভাবিক কারণেই আত্মবিশ্বাস একেবারে চরমে। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে কিনা যে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কোনো জোটের প্রস্তাব আসে কিনা, এবং যদি আসে তবে তা খতিয়ে দেখা হবে। তো স্বাভাবিক কারণেই এডিসি নির্বাচনের নিরিখে এই ভিলেজ কমিটির লড়াইয়ে কিন্তু তিপ্রামথা নিজেদেরকে কৌশলগতভাবে অনেকটাই উপরে রাখছে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণের মালিকানা কার্যত নিজেদের হাতে রাখতে চাইছে। এডিসি নির্বাচনে তিপ্রামথার পক্ষ থেকে বিজেপির কাছে, মানে ভিলেজ কমিটির যে নির্বাচন, সেই নির্বাচনে তিপ্রামথার পক্ষ থেকে বিজেপির কাছে যে কোনো প্রস্তাব যাবে না, সেটা কার্যত বলে দিলেন রঞ্জিত দেববর্মা। এখন বিজেপি যদি মাথা নোয়ায়, বিজেপি যদি তিপ্রামথার কাছে আসে, তবে তা খতিয়ে দেখা হবে। 550-র অধিক ভিলেজ কমিটির নির্বাচন খুব অল্প কিছুদিন পরেই ত্রিপুরা নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দেবে। নিঃসন্দেহে আগামী দিনগুলোতে এ নিয়ে রাজনৈতিক চর্চা যেমন বাড়বে, তেমনি তর্ক কষাকষিও বাড়তে পারে এই বর্তমান ত্রিপুরার শাসক দুই দলের মধ্যে। এবং এই নির্বাচনেও কংগ্রেস এবং সিপিআইএম কার্যত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়েই কার্যত রয়েছে। সুপ্রীতি, একেবারে তাই গোপাল। আমি ত্রিপুরার যে খবরের দিকে নজর রাখছিলাম যে ভিলেজ কাউন্সিল এবার নির্বাচন রয়েছে, তবে সেই নির্বাচনে কি হবে? সমতলে যেরকম ভাবে জোট রয়েছে, পাহাড়ে কি জোট বাঁধবে দুই দল? কারণ এর আগে যে নির্বাচন তাতে কিন্তু একেবারেই দেখা যায়নি। গোপাল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। আমি মহানগর টপে আপনার শহরের খবর নিয়ে ফিরবো আরো একবার, ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। মহানগর টপ নিয়ে আরো একবার স্বাগত, যেখানে এবার নজর রাখবো একটু গুয়াহাটির দিকে, যেখানে স্বাধীনতার পর প্রথমবার অসম বিধানসভাতে বিরোধী দলনেতা হবেন একজন মুসলিম বিধায়ক। জানেন কি? এবং তথ্য মতে যে জ্যেষ্ঠ কংগ্রেসের নেতা তথা বীর সিং জোরওয়াই বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী হবেন অসম বিধানসভার বিরোধী দলনেতা। আর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন গৌরব গগৈও। আজকে রাত 8টায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে আমরা নজর রাখবো, যেখানে বিধায়ক দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও ইতিমধ্যে ওয়াজেদ আলী চৌধুরীর নাম চূড়ান্ত হয়ে গেছে। নির্বাচিত 18 জন মিয়া মুসলিম বিধায়কের অধিকাংশই ওয়াজেদ আলী চৌধুরীর নাম প্রস্তাব করেছেন। একেবারে নজিরবিহীন ঘটনা, অসম বিধানসভাতে প্রথমবারের মতন হতে চলেছে। আমি শুরুতেই দেখাবো বা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একদিকে ওয়াজেদ আলী চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে, অন্যদিকে বিরোধী দলনেতা হতে আগ্রহী পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক AK রশিদ আলম। আমি শোনাবো বক্তব্য। আমি এতিয়া ভাবিছোঁ যে আমি সৰ্বসন্মতিক্ৰমে বনাম। বহুতে কালিৰ পৰা আজিলৈ মানে ফোনে কৰি আছে যে আপুনি হোৱাটো বিচাৰোঁ। মোৰ যিসকল সমৰ্থক ওয়াজেদ আলী চৌধুৰীকো বিচাৰি আছে, ৰেকিবুদ্দিনকো বিচাৰি আছে, আমাৰ জাকিৰ হুছেইন চিকদাৰকো কিছুমানে বিচাৰি আছে। এতিয়া সিদ্ধান্ত নোহোৱালৈকে চবে বিচাৰি থাকিবই। দলের সিদ্ধান্তই মোৰ সিদ্ধান্ত। যদি দলে দিয়ে, দলে দায়িত্ব যদি দিয়ে, দায়িত্ব দিলেতো ল'বই লাগিব। মুছলমানো হ'ব পাৰে বিৰোধী দলৰ প্ৰতি, হ'বও পাৰে, বাধাটো ক'তো নাই, কিন্তু দলীয় সিদ্ধান্ত হ'ব লাগিব। আশা মানে ভাল এজন দলপতি আমি বাছিম। আলী ওয়াজেদ চৌধুরী অসম বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে একজন মিয়া বিধায়ক হওয়া অসমের জন্য দুর্ভাগ্যজনক, এমনটা মন্তব্য কংগ্রেস এখন মিয়াদের দলে পরিণত হয়েছে কটাক্ষ সদিয়ার বিধায়ক বলিন চেতিয়ার। শুনুন। আৰু অসমবাসী ৰাইজৰ অতি দুৰ্ভাগ্যজনক যে এজন মানে প্ৰথমবাৰ বাবে বিধানসভাত এটা মিয়া দলপতি বিৰোধী দলপতি হ'বলৈ গৈ আছে। এদিকে বিধানসভা অধিবেশন শুরু হবে এবং সেখানে উত্থাপন হবে এবার ইউসিসি বিল, যা আইনে পাশ হয়ে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। সমস্ত বিষয় সম্পর্কে যাব আমি মর্তুজার কাছে। এই মুহূর্তে গুয়াহাটি থেকে জুড়ে গেছে মর্তুজা। অসম বিধানসভার ক্ষেত্রে একেবারে নজিরবিহীন ঘটনা, যা গোটা রাজ্যবাসী দেখতে চলেছেন। একজন বিরোধী নেতা মুসলিম হতে চলেছেন। মর্তুজা। একেবারে সুপ্রীতি, অর্থাৎ অসম বিধানসভার আগামীকাল থেকে শুরু হবে অসম বিধানসভা, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে বিরোধী দলের দলপতি কে হবে সেটা নিয়ে চর্চা চলছিল, কিন্তু অবশেষে বিরোধী দলের দলপতি এই মুহূর্তে স্থির করা হয়েছে, অর্থাৎ ওয়াজেদ আলী চৌধুরী। কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকে বিরোধী দলের দলপতি হিসাবে এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো সুপ্রীতি, অর্থাৎ স্বাধীনতার পর প্রথম কোনো মুসলিম
বিধায়ক বিরোধী দলপতি আসনে বসতে চলেছেন, অর্থাৎ ওয়াজিদ আলী চৌধুরীর নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। কেননা আমরা দেখেছি নির্বাচনের যে কংগ্রেস যে 19টি আসনে জিতেছিল, সেই 19টি আসনের মধ্যে 18টি আসন সংখ্যালঘুরা নির্বাচিত হয়ে আসছিলেন। 18টি বিধানসভা কেন্দ্র থেকে সংখ্যালঘুরা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসছিলেন। মাত্র একজন যে সংখ্যাগুরু বিধায়ক, অর্থাৎ সেই ক্ষেত্রে বিরোধী দলপতি কে হবে সেটা নিয়ে দূর চর্চা চলে আসছিল এবং সেই ক্ষেত্রে এবার বিরোধী দলপতির নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিরোধী দলপতির নাম ঘোষণা করা হয়েছে ওয়াজিদ আলী চৌধুরী, জ্যেষ্ঠ কংগ্রেসের বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরীর নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি আমি ইউসিসির কথা, অর্থাৎ সুপ্রীতি গত বিধানসভার লাস্ট অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি আমি আবার বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে আসি বা আমি আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসি তাহলে ইউসিসি লাগু করবে এবং সেই কথা মতে কাজ, অর্থাৎ প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই প্রথম ক্যাবিনেট বৈঠকে ইউসিসির কথা উত্থাপন করা হয়েছিল এবং এই অধিবেশনে অর্থাৎ আগামীকাল থেকে 26 তারিখ অবধি যে অসম বিধানসভার ষষ্ঠদশ অধিবেশন শুরু হবে, সেই ষষ্ঠদশ অধিবেশনের শেষ দিনে ইউসিসি আনা হবে এবং ইউসিসির সেই বিল আনা হবে অসম বিধানসভা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারে। একদিকে তুমি যেমনটা বলছিলে ইউসিসি, ঠিক অন্যদিকে হচ্ছে বিরোধী দলনেতার নাম, সবকিছুকে নিয়ে যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। আমি একটু মর্তুজা তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি যাব একটু শঙ্খদীপের কাছে, কারণ শঙ্খদীপ তোমার খবরে আমি যখন ছিলাম শুরুতে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তি, যে ফ্ল্যাট, সেখানে মালিকানা নিয়ে একটা বিরাট বড় দ্বন্দ্ব, আর এই যে সায়নী ঘোষ নাম, সেই নামেই যেন যত রহস্য লুকিয়ে রয়েছে। শঙ্খদীপ, হওয়ার যথেষ্ট কারণ ছিল সুপ্রীতি। তার কারণ হচ্ছে যেই সায়নী ঘোষকে মানে মনে করা হয়েছিল যে অভিনেত্রী সায়নী ঘোষ, পরবর্তীকালে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ, এই সায়নী ঘোষের উত্থান কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি যখন কেএমসি স্ক্যানারে, তখন যখন অন্য একটি সম্পত্তিতে, একটি জয়েন্ট প্রপার্টিতে সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া গেল, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে সেই সায়নী ঘোষ অভিনেত্রী সায়নী ঘোষ। পরবর্তীকালে সেই ধোঁয়াশাটা কাটলো যখন সায়নী ঘোষ অর্থাৎ অভিনেত্রী সায়নী ঘোষ তিনি কিন্তু একেবারে প্রেস রিলিজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তার যে নাম জড়িয়েছে তার সঙ্গে তার কোনো মিল নেই। তিনি একেবারে গ্রাসরুট থেকে উঠে আসা একজন অভিনেত্রী, রাজনৈতিক বল প্রয়োগ করে তিনি কোনো রকম কোনো জমির কেনাবেচা করেননি বা কোনো প্রভাবশালীর সঙ্গে তার যে জমি সেই জমির নাম নেই। অর্থাৎ সেখানে ধোঁয়াশাটা কাটলো বটে, কিন্তু এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বিস্তর লেখালেখি, বিস্তর মিম, বিস্তর ট্রোল কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। তবে কে এই সায়নী ঘোষ সেটা নিয়েও কিন্তু জল্পনা রয়েছে সুপ্রীতি। বেশ, একেবারে তাই। আজকের দিনে দাঁড়িয়ে মহানগর টপে আমরা নজর রাখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে এবং আমি প্রত্যেককেই জানাবো ধন্যবাদ। একদিকে জয়দীপ, অন্যদিকে শঙ্খদীপ, একই সাথে ভূপাল এবং মর্তুজা। আমি 4 শহরের খবর আজকে দেখালাম মহানগর টপে, যেখানে আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ বাংলার খবরই ছিল শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর এবং মুখ্যমন্ত্রীর পরবর্তীতে নবান্নে তার বৈঠক, জমি হস্তান্তর বিএসএফ কে। আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও মহানগর টপে ত্রিপুরার আগরতলা শহর, সেখানে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে জোট হবে কি হবে না তা নিয়ে একটা জল্পনা কিন্তু চলছে। অন্যদিকে অসমে যদি আসি তাহলে হচ্ছে বিধানসভার বিরোধী নেতা একজন সংখ্যালঘু বিধায়ক হতে চলেছেন, সেটা নিয়েও একটা বিরাট বড় পক্ষে বিপক্ষে মন্তব্য, মতামত উঠতে শুরু করেছে। সবকিছুকে নিয়ে মহানগর টপ মানে আপনার শহরের খবর। নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে আপনার শহরের আরো খবর পেতে, আরো খবর দেখতে থাকুন প্রত্যেকদিন ঠিক সন্ধ্যে 6টায় মহানগর টপ। শেষ করছে এখানেই, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে।